হ্যাঁ হ্যাঁ, অন্য মেটাল ছিল, অন্য মেটাল দেওয়া যায়, ওইটা ছিল না। ও, শুধু স্টিলটা ছিল না, না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এটা না থাকার পিছনে কারণ কি? আমাদের সফটওয়্যার ইউজ করা হচ্ছে না, আমরা যে হ্যাঁ সফটওয়্যার। হ্যাঁ। তাহলে এরকম হওয়ার পিছনে কারণ কি? একটা স্ক্রিনশট দিও তো। আচ্ছা। আচ্ছা। আর গাজী আব্দুল্লাহ কাফি, আমার স্ক্রিন তো শেয়ার করা হয়েছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, কাফি তুমি দেখো, এই যে যে যেটা ড্র করছো, এগুলো কিন্তু তুমি ঠিকঠাকভাবে ড্র করতে পারো নি, স্কেচ ঠিক মতো হয় নাই। এখানে আমাদের এই ভ্যালুটা হবে 100, তুমি 138 বসায় রাখছো। তারপর আমাদের এইখানে এই যে যে স্লটটা আছে, স্লটটা ঠিকই আছে, তুমি অরিজিন বরাবর রাখছো, বাট আমাদের এইটারে ঠিক করতে পারো না তুমি। এটা কিন্তু এইভাবে টেনে টেনে সুন্দর করে ফিক্সড করে দিতে হবে, ঠিক আছে? এবং ইভেন দো এই লাইন আর এই লাইন ভার্টিক্যাল হবে, এই পয়েন্ট ভার্টিক্যাল হবে, অ্যান্ড এইটা আর এইটা দুজনই হবে কোসেন্ট্রিক। মানে দুইটার এইটা যদি একটা বৃত্ত হয়ে থাকে, এইটা যদি একটা বৃত্ত হয়ে থাকে, তা দুজনের সেন্টার হবে একদম একই জায়গায়, কোসেন্ট্রিক। ওকে, এইটা ফার্স্টে তোমার ঠিক করতে হবে, দেন এটাকে পারপেন্ডিকুলার করতে হবে, এই যে পারপেন্ডিকুলার। তারপরে এইটার সাথে এটাও পারপেন্ডিকুলার। এরপরে তুমি দেখতেছি এই ভ্যালুগুলো সঠিকভাবে বসাও নাই, ভ্যালুটাও এরকম ইনক্লাইন্ড হবে না, সরি মানে স্ট্রেট হবে না, এগুলো এই বরাবর অ্যাঙ্গেল হবে। সো ডাইমেনশন কত আছে আমার মনে নাই, বাট এইভাবে সোজাসুজি না দিয়ে আমাদের যে বরাবর লাইনটা আছে ঠিক সেই বরাবর থেকে হালকা স্লাইড করো, বেশি নিতে গেলে আবার এরকম সোজা হয়ে যায়, আবার বাম দিকে নিতে গেলে এরকম বাম দিকে চলে আসে। সো আমরা বেশি না নিয়ে অল্পই নেবো, কিন্তু সঠিক ভ্যালুটা নেবো, এরকম এই ভ্যালু নেবো না, আমরা নেব এই ভ্যালুটা। ওটা 40 হবে। আচ্ছা, 40 হলে আমরা 40 দিয়ে দিলাম। তো এই ভ্যালুটাও মনে হয় 40, আমার মনে হয় এই যে হ্যাঁ 45 না, এটা হ্যাঁ, এটা 45, এটা এটা 40। এটা 40। বাম পাশেরটা 45 হলো। 45। তাহলে কি এটা 100 হবে? হ্যাঁ এটা 100। এটা 100। আচ্ছা, রেডিয়াস 27/2। 13.5। 27/2 হচ্ছে হলো ইনার সাইড, তাহলে আউটার সাইড কত হবে? 25। এই যে ফিক্সড হয়ে গেছে। যাক, তোমার প্রবলেমগুলো এখানে ছিল যে তুমি সঠিকভাবে স্কেচের ভ্যালু দাও নাই, যার কারণে তোমার স্কেচটা সঠিকভাবে হয় নাই। আব্দুল্লাহ কাফি, বুঝতে পারছো তোমার প্রবলেমটা কি? জি এটা ভাই। আর এটা কিন্তু সেন্টার একই সেন্টার হবে, এই যে যে সেন্টার এটা যে মানে বৃত্তটা আছে, এই বৃত্তটা এবং এই বৃত্তটা দুটো বৃত্তরই একই সেন্টার বরাবর হবে। এইটার সাথে এটা ঠিক আছে, কিন্তু তুমি এটা রেডিয়াসটাও ঠিকমতো দাও নাই। এটা যে রেডিয়াস, এই রেডিয়াসটা দিচ্ছ 5, কিন্তু এই রেডিয়াসটা হবে 13 দশমিক কত জানো? ভাই বেলু দিলে মানে পুরো চিত্র ইয়ে হয়ে যায় আর কি, মানে এলোমেলো হয়ে যায়, যার কারণে অনেক সময়। এই জন্য তোমাকে প্রথম থেকে আস্তে আস্তে করে স্কেচ আগাইতে হবে, স্কেচে ভুল হলে পরে তো হবে না, কথা বুঝছো? স্কেচ ভুল হয়েছে তোমার, জি ভাই। এই স্কেচটা এক পাশতে আস্তে আস্তে করে ডাইমেনশন দিবা। ডাইমেনশনের ক্ষেত্রে বিশেষ করে ভিতরের গুলো আগে আগে কমপ্লিট করা, ভিতরের ডাইমেনশন, তারপরে বাইরের ডাইমেনশন দিবা। আগে বাইরের ডাইমেনশন দিতে গেলে পরে ভিতরের গুলো দিতে গেলে এরকম উল্টোপাল্টা হয়ে যায়।
ঠিক আছে। আর রিলেশন ক্ষেত্রে সঠিক করতে হবে, যেমন এইখানে পারপেন্ডিকুলার হতে হবে, এখানে পারপেন্ডিকুলার হতে হবে, এটা মনে হয় পারপেন্ডিকুলারই আছে। তারপরে এটার সাথে এটা ট্যানজেন্ট রিলেশন মনে হয়, এই যে ট্যানজেন্ট রিলেশন, এটার সাথে এটা ট্যানজেন্ট রিলেশন অলরেডি আছে, আর এই রিলেশনটা ট্যানজেন্ট ছিল না। তারপর এখন দেই 100 দিলে কি আসে, আউটার ডায়াটা, হ্যাঁ ওটা 100 দেওয়া লাগবে, 25 দেওয়া লাগবে তো এটা ডান পাশেরটা, হ্যাঁ এটা। এটা 25 না? আচ্ছা, তো এটা আর এটার কনসেন্ট্রিক, হ্যাঁ এটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে, আশা করা যায় এটা হবে আসলে 240। সেটা কেন রিলেট হচ্ছে না? হ্যাঁ হয়েছে। আন্ডার ডিফাইন অবস্থায় কি 3D করা যায়? হ্যাঁ, আন্ডার ডিফাইন অবস্থায় 3D করা যায়, বাট আমরা চাই যে সকল প্রকার ডাইমেনশন থাকুক। সকল প্রকার ডাইমেনশন যখন থাকবে, তখন পরিবর্তন করতে যাওয়ার সময় আমার সুবিধা হবে, যে আসলে কোন ভ্যালুটা পরিবর্তন করলে পরে আমার কাঙ্ক্ষিত মাপ চলে আসবে। ঠিক আছে, সো আমি মনে করতেছি যে এইখানে 45 দেওয়া আছে, এখানে আমার 40 হওয়া উচিত, ঠিক না? তো আমি এটা হ্যাঁ। দেখেই বুঝতে পারবো, যখন এখানে 45 দেখা যাচ্ছে, আর যদি এখানে ভ্যালুটা না দেওয়া থাকে, তখন আমি অনুমান করতে পারি যে এটা মানে একটু বড় হয়ে গেছে, ঠিক না? তো এই স্কেচ থাকলে কি হয়, স্কেচ থেকে সরাসরি আমরা পরিবর্তন করতে পারি। আন্ডার ডিফাইন করলে যে মানে আমরা এক্সট্রুড করতে পারবো না তা না, যে কোনো কিছুই আমরা নর্মালি এই যে এটা তো এখন আন্ডার ডিফাইন আছে, তাই না? এখন আমরা যদি হ্যাঁ। এক্সট্রুড করি, এখানে ক্লায়েন্ট এক্সট্রুড কিন্তু হচ্ছে, কিন্তু মানে এটা ডিজাইনটা কমপ্লিট না। এমনি কনসেপ্ট ডিজাইনের ক্ষেত্রে ঠিক আছে, তো পারফেক্ট অ্যাকুরেট ডিজাইন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব সব ধরনের মাপগুলো যেন আমাদের নির্দিষ্ট হয়। ঠিক আছে, কারণ জি বুঝছি। আমরা অনেক সময় এরকম কিছু কিছু কাজ হ্যান্ডেল করতে হয়, যে তারা অন্য একটা সফটওয়্যার দিয়ে ডিজাইন করছে, পরে বলে ভাই আমার এটা সলিড ওয়ার্কসে ডিজাইন করে দিতে হবে। তো সলিড ওয়ার্কসে ডিজাইন করে দিতে হবে এই কারণে, কারণ সলিড ওয়ার্কসের ডিজাইনটা জিওমেট্রিগুলো ফিক্স থাকে, নির্দিষ্ট থাকে, ওর কোনো আন্দাজে কোনো ডিজাইন হয় না। ঠিক আছে, তো সব ভ্যালুগুলো নির্দিষ্ট থাকে, ডিফাইন করা থাকে, এবং ওটা থেকে আমরা কোড জেনারেট করি। ওই কোডটা যখন আমরা ওই প্রোগ্রামিং মেশিনে দিয়ে দিব, তখন ওই অনুযায়ী সে তার মানে প্রোডাকশন দিবে। একটা সঠিক মাপ থাকে, যার কারণে আমাদের ডিফাইন করাটা ফুলি যে ডিফাইন করতে হবে। ডিফাইন না করলে যে হবে না তা না, তবে প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই মাপ দিতে হবে। আচ্ছা, বুঝছি। এই ছিল হলো আমাদের গত ক্লাসের রিভিউ, যে একজনের প্রবলেম হয়েছিল। আর এখানে ম্যাটেরিয়ালসে গেলে এআইএসআই 1020 এই ম্যাটেরিয়ালসটা পাওয়া যাচ্ছিল না, তাই তো? না, এরকম ওই যে এআইএসআই 1015 1010 এরকম কিছু আসে নাই আমার ওখানে। আমার ওখানে শুধু ওই যে ডান পাশে ইয়া থেকে। এখন এখন কি আসে না, এই যে এই অপশনগুলো আসে না স্টিল? না না, এগুলা আসে না। ওই যে ডান পাশে যে লম্বা ইয়াটা হোম, তারপরে এই যে হ্যাঁ এখান থেকে, হুম, হ্যাঁ এরকম আসে অ্যাপারেন্স। হ্যাঁ ওইখান থেকে যে মেটাল, হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক, মেটাল এগুলা আসে, রাবার, বুঝতে সলিড, পারছি লাইট, বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ। এগুলা আসে। অ্যাপিয়ারেন্স ম্যাটেরিয়াল ঠিক আছে, কিন্তু আমাদের মূল ম্যাটেরিয়ালস তো এইটা, তাই এইটা কেন আসে না? এখানে রাইট এইখান বাটন, থেকে রাইট বাটন ক্লিক করা হয়েছিল, রাইট বাটন করি নাই। এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে এডিট ম্যাটেরিয়ালস আসবে। ঠিক হ্যাঁ। আছে,
আসার তো কথা, আমাদের সব সফটওয়্যারে আসে, কেন এক সফটওয়্যারে আসবে না? আচ্ছা, আমি পিসি। চেষ্টা করবো আবার একবার। আচ্ছা ঠিক আছে। আর হোমওয়ার্কের ক্ষেত্রে দেখলাম একজনের মধ্যে সাবমিট করছে ডিরেক্টলি পিডিএফ করে, হ্যাঁ সুন্দর হয়েছে, পিডিএফ করে দিচ্ছে, ভালো লাগতেছে দেখতে। এইগুলো সেটা। এই যে, কিন্তু আমি রেজাল্ট দেখতে চাইছিলাম। ঠিক আছে, তো ম্যাটেরিয়াল সিলেকশন যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রত্যেকেরই অ্যান্সার সেম হবে। সো আমার আর চেক করার কোনো প্রয়োজন নাই যে ডায়ামিটার 12 জায়গা 13 বসাইছে কিনা, বা কাটিংয়ের ক্ষেত্রে 16 জায়গা 17 করে ফেলছে কিনা, মানে উইথ। ঠিক আছে, সো এই বিষয়গুলো ইজিলি ধরা পড়ে যাবে যদি তার ডিজাইনে ভুল হয়ে থাকে। এই জন্য প্রত্যেকের অ্যান্সারই সেম হবে। আমরা চেষ্টা করব রেজাল্ট সহ অ্যান্সার দেখানো। যেমন এই যে প্রমিতের যে অ্যান্সারটা দেখলাম, এই যে এরকম ভাবে যদি আমরা দেই তাহলে কি হবে, রেজাল্টটাও দেখতে পাচ্ছি, আমাদের প্রোডাক্টটাও দেখতে পাচ্ছি, আবার এখানে আমি কি কি কাজ করছি সেটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই 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 পার্টটারে আমরা এই জায়গা রাখবো না। এই জায়গা রাখলে কি হবে, এটা ঢেকে যাবে। এটা ঢেকে গেলে তো আমি বুঝতে পারবো না যে আসলে সে কয়টা স্টেপ পার করছে। এখানে প্রথমে এক্সট্রুড বস করা হয়েছে, তারপরে স্কেচ করছে কয়েকবার, তারপরে প্লেন নেছে, এক্সট্রুড কাট করছে, আবার এক্সট্রুড বস করছে, তাই না? এখানে কি কি ধাপ পার হয়েছে এটা ডিজাইন করতে গেলে, সেই ধাপগুলো আমি এটা দেখে বুঝতে পারবো। সো এটা যদি আমরা এই ম্যাটেরিয়ালস প্রপার্টিসের পেজটা যদি আমরা এইখানে রেখে দিই তাহলে কিন্তু এটা ঢেকে যাবে। সেজন্য এটাকে ডান সাইডে রাখবো, প্রোডাক্টটাকে আমরা এইভাবে নির্দিষ্ট পরিমাণ সেট করব, এবং এটাকে বাম দিকে ক্লিয়ার রাখবো। এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে দিয়ে দিলে আমি বুঝতে পারবো যে না, সে চেষ্টা করছে এবং সে সফল পারছে। ঠিক আছে, তারপরে গাজী আবদুল্লাহ কাফি দেখলাম, আমি আজকে এটা করাতে চাইছিলাম, তো দেখি সে পেরে গেছে। যেহেতু পারছে সেহেতু আমি আর এটা নিয়ে আর রিসার্চ করতে চাচ্ছি না। আরও একজন পাশে শাহ আলম ভাই, সেও দেখছি যে শাহ আলম ভাইটাও হয়েছে। তো বাকিরা আশা করি ইউটিউবের ভিডিও দেখলে পরে পারবো। আর যদি না পারি তাহলে পরে এরকম আমরা কী করবো, আমাদের ফাইলটাকে সাবমিট করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করে দিলে আমি ওই ফাইলটাকে ডাউনলোড দিয়ে দেখতে পারবো যে সে কোথায় প্রবলেম পড়ছে বা তার কোথায় প্রবলেম মানে ভুল হচ্ছে। ঠিক আছে, সো যারা বাসায় কাজ করব, কাজ করার ক্ষেত্রে যদি একেবারে আমরা না পারি, যতটুকু পারছি ওইটুকু ফাইল সেভ করে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, অথবা আমার মেইল অ্যাড্রেসে দিয়ে দেব। ঠিক আছে, আর আগামীকালের হোমওয়ার্ক আমি দিয়ে দিছি অলরেডি। এই যে এই 106 নম্বর Welcome এক্সারসাইজ, back to CAD/CAM এটা tutorial. একদমই মানে ইজি, বেশি একটা কঠিন না। তারপরেও এখানে দুইটা একটা বিষয় আমি শিখিয়ে দেবো। যেমন আজকে আমরা প্লেন ক্রিয়েট করা শিখাবো, আগে শিখাইছি নাকি জানি না, প্লেন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখাবো। তো আর বাকি সব কাজ আগের মতোই, অন্যান্য ডিজাইন করার ক্ষেত্রে আমরা যেভাবে ইউজ করছি এটাও সেভাবে ইউজ করবো। প্লেন ক্রিয়েট করা শিখাইছেন? প্লেন ক্রিয়েট করা শেখানো হয়েছে না? হ্যাঁ। ও আচ্ছা, সমস্যা নাই। আমাদের বেসিকে আজকে কি কি টপিকস রয়েছে, তাহলে প্লেন ক্রিয়েট করা শিখাইছি, তবুও আজকে আরেকবার একটু দেখাবো যেহেতু অনেক দিন হয়ে গেছে। প্লেন ক্রিয়েট করা, তারপরে এক্সিস কিভাবে ক্রিয়েট করে, তারপরে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম বলতে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যে যে বিন্দুতে থাকে। যেমন এই এক বিন্দু থেকে এদিকে এক্স যায়, এদিকে ওয়াই যায়, এদিকে জেড অ্যাক্সিস যায়। এই যে সিস্টেমটা, এটারে বলা হয় কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, এটা ক্রিয়েট করা শিখাবো, মার্জ করা শিখাবো, কম্বাইন এবং প্যাটার্ন। তো অনেক বিষয়ই শিখতে হবে। আস্তে আস্তে আমরা শুরু করি। আচ্ছা, এখান থেকে দেখাই। আমাদের প্লেন যদি মিডিল পজিশনের প্রয়োজন হয়, অনেক সময় দেখা গেছে কি ঠিক মাঝ বরাবর আমাদের প্লেনের প্রয়োজন, তখন আমরা কি করব,
কন্ট্রোল বাটন প্রেস রেখে এটাকে একটা ক্লিক করব, ঘোরানোর সময় কিন্তু কন্ট্রোল বাটন ছেড়ে দেব। আমরা যখন এটাকে ঘোরাবো তখন কন্ট্রোল বাটন ছেড়ে স্ক্রল বাটন দিয়ে আমরা ঘোরাবো, ঠিক আছে? কি বললাম, যখন আমরা এটাকে রোটেট করব তখন কিন্তু কন্ট্রোল বাটন প্রেস করে রাখবো না। আচ্ছা, আবার যখন সিলেক্ট করব অবশ্যই তখন কন্ট্রোল বাটন প্রেস করব। তো আসলে এইটা হচ্ছে সিলেক্ট করলাম দুটা প্লেন, এই পাশে একটা প্লেন এবং এই পাশে একটা প্লেন, এই দুটা প্লেনকে যখন সিলেক্ট করলাম তারপরে আমরা চলে যাব ফিচার্সে। এইখানে ফিচার্স থেকে আমরা চলে আসবো রেফারেন্স জিওমেট্রি। এই রেফারেন্স জিওমেট্রির মধ্যে এখানে ক্লিক করার পরে এখানে প্লেন আছে, এই প্লেনে যখন ক্লিক করব তখন এই যে নতুন যে একটা প্লেন মাঝখানে তৈরি হচ্ছে একটা প্রিভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে? এই প্রিভিউটা দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ওকে দেই তাহলে কি হলো, আমাদের মাঝখানে একটা প্লেন ক্রিয়েট হয়ে গেল। আমি আবারও একবার দেখাই, এটাকে ডিলিট করে দেই। আমাকে যদি মাঝখানে প্লেন ক্রিয়েট করতে হয় তাহলে কি করতে হবে, কন্ট্রোল বাটন প্রেস করে এখানে একটা ঘোরানোর সময় কন্ট্রোল বাটন ছেড়ে দেব, আবার সিলেক্ট করার সময় কন্ট্রোল বাটন আগে প্রেস করব, তারপরে সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে কি কাজ, আমাদের এই ফিচার্স থেকে রেফারেন্স জিওমেট্রি প্লেন অ্যান্ড এটা কি হলো, তাহলে একদম মাঝখানে আমাদের প্লেন ক্রিয়েট হয়ে গেল। আমি আর একটা প্লেন ক্রিয়েট করতে চাচ্ছি যেটা হচ্ছে কিনা এই বরাবর একটা প্লেন ক্রিয়েট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব, কন্ট্রোল বাটন প্রেস করে এটা ক্লিক করলাম, দুটা প্লেন সিলেক্ট হলো এবং মাঝ বরাবর চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা ফিচার্সে যাব, রেফারেন্স জিওমেট্রি এবং প্লেন, ঠিক মাঝ বরাবরই চলে আসলো। আচ্ছা, এখন আমরা যদি কন্ট্রোল বাটন প্রেস করে রাখি এবং কোনো একটা প্লেনের যে কর্নার আছে, এই যে প্লেনের যে কর্নার সাইডটা, আমি এটাকে মনে করলাম যে একবারটা ক্লিক করার পরে কন্ট্রোল বাটন প্রেস করে যদি আমি এটাকে ধরে টান দিই তাহলে কিন্তু এই যে নতুন আর একটা প্লেন আমার ক্রিয়েট হচ্ছে, নতুন আর একটা প্লেন। ওকে, আমার যদি আরও প্লেন ক্রিয়েট করতে মন চায় আমি এরকম ধরে নিয়ে আসতে পারবো। প্রথমে আগে কী করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, দেন কন্ট্রোল বাটন প্রেস করে আস্তে করে ধরে নিয়ে আসতে হবে। এবং এটা ধরে নিয়ে আসার সময় অবশ্যই কিন্তু ওই কর্নারে ধরতে হবে, মাঝখানে ধরার চেষ্টা করা যাবে না। ওকে, এবার ওকে দিলাম, আমার আর একটা প্লেন ক্রিয়েট হয়ে গেল। বাট এই যে প্লেনটা ক্রিয়েট করলাম, এই প্লেনটা এইভাবে যদি আমরা আন্দাজে ক্রিয়েট করি সেক্ষেত্রে ডিজাইনের রং হবে। আমরা করব কি, আমরা এখানে ক্লিক করলাম, কন্ট্রোল বাটন প্রেস করে এই কর্নার থেকে টান দিলাম, আমাদের একটা প্লেন ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমাদের এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমাকে মাথায় রাখতে হবে, কারণ আমরা অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখবো যে আমাদের একটা প্লেন থেকে আর একটা প্লেনের দূরত্ব কতটুকু হওয়া উচিত। ওকে, তো আমাদের প্লেনের দূরত্ব যদি 30 হয় 30 দিয়ে দেব। তারপর আমাদের যদি প্লেন আরও 30 সেন্টিমিটার দূরে, 30 মিলিমিটার দূরে যদি আর একটা প্লেনের দরকার হয় তাহলে এখানে নাম্বারটা বাড়ায় দেব। ওকে, দুইটা যদি আমি এনে 5টা দিই তাহলে 5টা ক্রিয়েট হবে। তবে এরকম কখনোই প্রয়োজন হয় না, আমি যত ডিজাইন করছি সেই ক্ষেত্রে আমার কখনোই এরকম 5টা প্লেন একসাথে ক্রিয়েট করার প্রয়োজন হয় না। সো যদি প্রয়োজন হয় কারো তখন আমরা এইভাবে করে নিতে পারবো। তো আমি একটাই নিলাম এবং কি করলাম, আমরা 30 মিলিমিটার দূরে আমি প্লেন ক্রিয়েট করতেছি, তার মানে আমাদের নতুন প্লেন হচ্ছে এইটা। ওকে, এই হলো নর্মালি প্লেন ক্রিয়েট করার নিয়ম। এরপর আমি চাচ্ছি যে এই ফেস থেকে এইদিকে
এইদিকে আমার একটা প্লেন ক্রিয়েট করার, সেই ক্ষেত্রে কী করবো, এখানে ফেসে আগে ক্লিক করব, দেন আমরা প্লেন ক্রিয়েট করব। ওকে, তো সেক্ষেত্রে এই ফেস থেকে একটা নির্দিষ্ট দূরে একটা প্লেন ক্রিয়েট হচ্ছে, কতটুকু দূরে হচ্ছে সেটাই এখানে দেখা যাবে। 30 আছে, আমরা 70 করে দিলাম, 70 মনে করলাম আমরা 70 একক দূরে আমার একটা প্লেন দরকার, তো সেই ক্ষেত্রে আমরা এটা নিব। এখন ফিল হচ্ছে কি যে আমি এই ফেস থেকে এই দিকে আমি একটা প্লেন ক্রিয়েট করতে চাই, অপোজিট সাইডে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে এই যে ফ্লিপ অপশন ক্লিক করতে হবে। ফ্লিপ, এই ফ্লিপ করলে কি হবে, এই ফেসের অপোজিট সাইডে চলে যাবে। আবার যদি ফ্লিপ দেই তাহলে সেই জায়গায় চলে আসবে। ওকে, আর এইখানে আছে ফ্লিপ নর্মাল, তো এটার দ্বারা আমরা আসলে তীর চিহ্নটাকে চেঞ্জ করি। এখানে যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন, আমি আসলে এটা সম্পর্কে বেশি ডিটেলস জানি না যে এই তীর চিহ্নটা কেমনভাবে কাজ করে, বাট চাইলে ঘুরাই দেওয়া যায়, ঠিক আছে। তবে তীর চিহ্ন সম্পর্কে এখানে এইটুকু বলা যায় যে যদি আমরা এখানে নাম্বারগুলো বাড়াই, সেই ক্ষেত্রে না, এটা তেমন কিছুই না। ওকে, তো যদি আমার অ্যাঙ্গেল দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল দিব, যদি আমাদের ডিস্টেন্স দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ডিস্টেন্স দেব, এগুলো সব দেওয়া যায়। এই যে 90 ডিগ্রিতে, এই ফেসের 90 ডিগ্রিতে এইখানে প্লেন ক্রিয়েট হচ্ছে। সো এই হচ্ছে প্লেন ক্রিয়েট করার নিয়ম। এইখানে আরও অপশন আছে, অ্যাক্সিস ক্রিয়েট করার নিয়ম, কোঅর্ডিনেট সিস্টেম ক্রিয়েট করার নিয়ম। এখন আমি অ্যাক্সিস ক্রিয়েট করা শেখাবো, কীভাবে অ্যাক্সিস ক্রিয়েট করতে, অ্যাক্সিস কীভাবে ক্রিয়েট করতে হয়। আমরা এখানে যাব, এই অ্যাক্সিসে ক্লিক করার পরে আমাদের যে দুইটা প্লেন থাকবে, টপ প্লেন, ফ্রন্ট প্লেন, সাইড প্লেন বা নতুন ক্রিয়েট করা প্লেন, এই প্লেনগুলোরে আমি সিলেক্ট করব। যেমন এইটার সাথে এটার একটা কোইন্সিডেন্ট আছে, এই যে এটার সাথে এটার কোইন্সিডেন্ট আছে এই পয়েন্টে, তো আমার এইখানে কি প্লেন অ্যাক্সিস ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি যদি ওকে দিই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। এই রেফারেন্স অ্যাক্সিসটা অনেক ইম্পর্টেন্ট। যে সময় আমরা রিভলভের কাজ করি, মানে এই ধরনের কাজ করি, রিভলভ বা রিভলভ কাট, এই কাজগুলোর ক্ষেত্রে অ্যাক্সিস খুবই ইম্পর্টেন্ট। সো যখন আমরা এমন কোনো প্র্যাকটিস করতে যাব বা কাজ করতে যাব, তখন যদি আমাদের কোনো অ্যাক্সিসের প্রয়োজন হয়, তখন তাহলে আমাদের কি করতে হবে, দুইটা প্লেন লাগবে। একটা হচ্ছে মনে করলাম আমি ফ্রন্ট প্লেন, কোনো প্লেন নাই তার মানে ফ্রন্ট প্লেন, আমি নতুন একটা পেজ নেই তাহলে বেটার হবে। ফ্রন্ট প্লেন আর হচ্ছে কি, আর রাইট প্লেন। ফ্রন্ট প্লেন আর রাইট প্লেন তো এখানে আছে, সেহেতু আমি এই দুটাকে সিলেক্ট করে যদি আমি এইখানে যে অ্যাক্সিসে ক্লিক করি তাহলে আমার এখানে অ্যাক্সিস তৈরি হয়ে যাবে। ওকে, এখন একজন বলতেছে যে ভাইয়া আমি তো একটা প্রোডাক্ট ডিজাইন করতেছি, সেই প্রোডাক্টটা ওকে, এখন সে চাচ্ছে যে এরির মাঝ বরাবর একটা অ্যাক্সিস ক্রিয়েট করতে এইখানে। তো তখন সে কীভাবে অ্যাক্সিস ক্রিয়েট করবে, তখন তো এই ফ্রন্ট প্লেন আর টপ প্লেন ধরলে তো এই বরাবর এইখানেই শুধুমাত্র ক্রিয়েট হবে, কারণ এইখানে যে ফ্রন্টটা আছে এবং রাইট সাইড আছে, এই দুইটার কোইন্সিডেন্ট পয়েন্ট হচ্ছে এইখানে। সো আমার তো প্রয়োজন এইখানে, আমি তাহলে কি করব, তখন অবশ্যই আগে আমাদের এইখানে কি করতে হবে, এই মাঝ বরাবর দুইটা প্লেন তৈরি করে নিতে হবে। তো দুইটা প্লেন আমি তৈরি করি, এই এখানে যে প্লেন ক্রিয়েট করলাম মাঝখানে একটা, ওকে, আর একটা তৈরি করবো কি এই মাঝ বরাবর, সেই ক্ষেত্রে এখানে একটা, এখানে একটা। ওকে, তাহলে আমাদের দুইটা প্লেন তৈরি হয়েছে, এই একটা, এই একটা। এখন আমরা যদি মাঝ বরাবর অ্যাক্সিস তৈরি করতে চাই তাহলে পারবো কিভাবে,
এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন চলে গেলাম অ্যাক্সিসে। এই যে মাঝ বরাবর অ্যাক্সিস তৈরি হয়ে গেল। এখন আমি অ্যাক্সিসের একটু ব্যাখ্যা দিই যে কেন এইখানে আমার অ্যাক্সিস দরকার। এটাকে আমি একটু ঢেকে দিলাম, হাইড করে দিলাম, এই প্লেনটাকেও আমি হাইড করে দিলাম। ওকে, না যে কোনো একটা প্লেন আমি শো করাই, কারণ আমার স্কেচ করতে হবে। আমি এই প্লেনের উপর স্কেচ করতেছি। কি স্কেচ করতেছি? ওকে, এখন এটাকে আমি চারদিকে রিভলভ করব। ফিচার্সে যাব, রিভলভ করব, অ্যান্ড এই এরিয়াতে আমরা এই এরিয়া সিলেক্ট করে দেবো। আর এইখানে অ্যাক্সিস লাগবে, অ্যাক্সিস ছাড়া হবে না। তাহলে অ্যাক্সিস আমি এখন খুঁজে পাচ্ছি না। এই বরাবর একটা লাইন ছিল, মনে করলাম আমার এখানে কোনো লাইন নাই, এখানে অ্যাক্সিসের প্রয়োজন, সেই অ্যাক্সিসটাকে সিলেক্ট করে দেবো। না, এখানে লাইন টানতে হবে, এটা রিভলভ করতে গেলে লাইন টানতে হবে। প্রয়োজনে লাইনটাকে ডট লাইন করে দেবো, তবুও লাইন টানতে হবে। কোথাও মনে হয় মিস্টেক হয়েছে। এই যে, তো মাঝ বরাবর যদি রিভলভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই ভার্টিক্যালি কোনো একটা লাইনের দরকার পড়ে। তো ভার্টিক্যালি লাইনটা ড্র করতে গেলে অবশ্যই আমাদের প্লেন তৈরি করতে হবে। তো প্লেন তৈরি করা আমরা সবাই বুঝতে পারছি। যদি আমাদের কখনো অ্যাক্সিসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে অ্যাক্সিস ক্রিয়েট করব। অ্যাক্সিস রিভলভের সময় করে তা না, বাট অনেক সময় এই অ্যাক্সিসের প্রয়োজন হয়, তখন আমরা এইভাবে অ্যাক্সিস ক্রিয়েট করব। আশা করি সবাই বুঝতে পারছি। যখন আমরা ডিজাইন করব তখন আরও ভালো ক্লিয়ার কনসেপ্ট পাবো এই বিষয়ে। সো অ্যাক্সিসটাকে যদি আমরা হাইড করে দিতে চাই, এই যে হাইড করে দিলাম। প্লেনটাকে যদি হাইড করে দিতে চাই, হাইড করে দিলাম। তো এখান থেকে আমরা অ্যাক্সিস ক্রিয়েট করতে পারি, প্লেন ক্রিয়েট করতে পারি, কোঅর্ডিনেট সিস্টেমও ক্রিয়েট করতে পারি। কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে করব? আমরা এখানে যে কোঅর্ডিনেটে ক্লিক করব, দেন কোথায় আমরা অরিজিন তৈরি করতে চাচ্ছি। আসলে আমাদের মূল অরিজিন হচ্ছে এটা আসলে আমাদের মূল অরিজিন, কিন্তু আমরা নতুন অরিজিন তৈরি করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে কোথায় আমাদের নতুন অরিজিন হবে। তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমি মনে করলাম অরিজিন হবে। এখন এই পয়েন্টের ক্ষেত্রে আমাদের এই যে রেড মার্ক হচ্ছে এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসটা আসছি এই দিকে হবে, কারণ আমি এই বস্তুর সাপেক্ষে আমি আসলে অ্যাক্সিস তৈরি করব। তো এই অ্যাক্সিসটা এদিকেও এক্স হতে পারে বা এদিকেও এক্স হইতে পারে। সো এদিকের এক্স যদি হইতে হয়, সেই ক্ষেত্রে আমরা এগুলো পরিবর্তন করতে পারবো। এইখানে যে ওকে, আবার এখান থেকেও ওয়াই অ্যাক্সিস পরিবর্তন করতে পারবো। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে জেড অ্যাক্সিস পরিবর্তন হবে। সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা
ভার্টেক্সটা আমি এইখানে সিলেক্ট করে দেবো পজিশন। ওকে, তো যখন এই পজিশন সিলেক্ট করে দেবো তখন আর এই দূরত্বগুলো প্রয়োজন হচ্ছে না। আসলে এই দূরত্বগুলো ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের মূল অরিজিন থেকে কতটুকু এই পয়েন্টটা দূরে আছে। সো আমাদের এইগুলো দরকার নাই, ডিরেক্টলি আমি এখানে সিলেক্ট করে দিছি, তার মানে এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস এদিকে হবে, ওয়াই অ্যাক্সিস উপর দিকে হবে, জেড অ্যাক্সিস এই দিকে হবে। ওকে, এইটা আমরা কেন করি? অনেকের প্রশ্ন যে ভাইয়া আমি এই অ্যাক্সিসটা কেন ক্রিয়েট করি। সো আমরা যখন ইভালুয়েটে যাই এবং মাস প্রপার্টিস নির্ণয় করি তখন এইখানে আমাদের সেন্টার অফ মাস মানে ভরকেন্দ্র আসলে আসে। ভরকেন্দ্র এক্সের একটা ভ্যালু আছে, ওয়াইয়ের ভ্যালু আছে, জেডের ভ্যালু আছে। তো আমাদের পরীক্ষার সময় এমনভাবে কোশ্চেন করে যে এই পয়েন্টের সাপেক্ষে ভরকেন্দ্র নির্ণয় করো। আমরা অনেকে ডিপ্লোমা যারা আছি তারা অনেকে এই বিষয়ে অবগত আগে থেকে, বিএসসি যারা কমপ্লিট করি নাই নতুন স্টুডেন্ট তারা হয়তো বা নাও জানতে পারি ইন্টার পাস করা থেকে, কিন্তু যারা ডিপ্লোমা তারা সবাই জানে যে আমাদের ভরকেন্দ্র নির্ণয় করতে হয় অনেক সময়। সে ভরকেন্দ্রটা সেন্টারের সাপেক্ষে হইতে পারে, কোনো একটা কোনো একটা বিন্দু থেকেও হইতে পারে, কোনো একটা কর্নার পয়েন্ট থেকে। ঠিক আছে, তো পরীক্ষার সময় এরকম বলে দেয় যে এই পয়েন্টের থেকে একটা চিত্র দিয়ে দেয় এবং চিত্রের একটা পয়েন্ট নির্দিষ্ট করে উল্লেখ করে দেয়, সাপোজ এই পয়েন্টে, তো এই পয়েন্টের সাপেক্ষে এর ভরকেন্দ্র কত সেটা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এখানে অবশ্যই আগে কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে হবে। আমাদের এখন এই যে কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু এখানে হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এই যেখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কিন্তু এখন সঠিক অ্যান্সার না। ঠিক আছে, এই ভ্যালুগুলো সঠিক অ্যান্সার না। তো আমাদের এইখানে ক্লিক করতে হয় কোঅর্ডিনেট সিস্টেম। যখন আমি কোঅর্ডিনেট সিস্টেম দিছি তখন এই ভ্যালুগুলো কিন্তু কমে আসছে, মানে পরিবর্তন হয়েছে। মানে এই পয়েন্টের সাপেক্ষে কোন কোথায় মূলত ভরকেন্দ্রটা আছে সেই বিন্দুটা নির্ণয় করা হচ্ছিল আমাদের কাজ যখন হবে, তখন আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেম পয়েন্টটা তৈরি করতে হয়। কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে যে ভাই আমি এইখানে এইটা বুঝি নাই, যদি আরেকবার বলেন। হ্যালো, সবাই আছি? শুরু থেকে আরেকবার বলেন। আচ্ছা, কোঅর্ডিনেট সিস্টেম আমরা কেন তৈরি করব? কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করব এই কারণেই যে আমাদেরকে এক্সামের টাইমে বলবে যে এই বস্তুটার ভরকেন্দ্র কোথায় আছে। তো ভরকেন্দ্র যদি মনে করো যে এটা একটা নর্মালি রেক্ট্যাঙ্গল বস্তু হয়, সেক্ষেত্রে এই মাঝ বরাবর থাকার কথা ছিল। ঠিক আছে, একদম মিডিলে। কিন্তু এটা তো রেক্ট্যাঙ্গল না, এটার এই পাশে ওজন একটু বেশি, সেহেতু তার ভরকেন্দ্রটা একটু এদিকে সরে আসবে। ডান দিকে যেহেতু ওজন বেশি সেহেতু ভরকেন্দ্রটা একটু ডান দিকে সরে আসবে, এরকম কোনো একটা পজিশনে ভরকেন্দ্রটা হবে। এখন এই ভরকেন্দ্রটা মূলত একটা নির্দিষ্ট রেফারেন্সের সাপেক্ষে হইতে হয়। তো আমাদের যে অরিজিন আছে, এই যে অরিজিন, এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে ডান দিকে গেলে হলো এক্স অ্যাক্সিস, উপরের দিকে ওয়াই অ্যাক্সিস। তো এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে হলো আমাদের ভরকেন্দ্রের অবস্থান। ঠিক আছে, এই দূরত্বের অ্যান্সারটা কিন্তু আমাদের পরীক্ষার সময় একটু ঘোরায় দেয়, বলে কি যে অরিজিনের সাপেক্ষে বাই ডিফল্ট যে অরিজিন আছে মূল অরিজিন, ওই অরিজিনের সাপেক্ষে তার ভরকেন্দ্রটা বের করতে বলতেছি না, আমরা বলতে চাচ্ছি যে এই যে যে কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্টের সাপেক্ষে ভরকেন্দ্রটা কোথায় আছে। এখন ভরকেন্দ্রটা তো সবসময় এই বস্তুর জন্য এইখানেই ফিক্সড। ঠিক আছে, এরকম কোনো একটা জায়গা ফিক্সড হবে। তো এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্বগুলো, ঠিক আছে, যেমন এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসের দিকে একটা দূরত্ব হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, আবার ওয়াই অ্যাক্সিসের দিকে একটু দূরত্ব হবে, জেড অ্যাক্সিসের থেকে একটু দূরত্ব হবে। সেই দূরত্বগুলো কত, এই দূরত্বগুলোই বের করতে বলে। তো তখন আমাকে এইখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে হয়। আমাদের যে মূল কোঅর্ডিনেটটা আছে অরিজিন,
এই অরিজিনটা আর এখন কল্পনা করতে পারবো না, অরিজিন বাদ, আমাদের নতুন একটা অরিজিন তৈরি করতে হবে। তো এই অরিজিন তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, ফিচার্সে যে রেফারেন্স জিওমেট্রির এখানে যে কোঅর্ডিনেট সিস্টেম অন করব। এটা অন করার পরে আমরা কি করব, এটা যখন আমাদের মেক করা হবে তখন কিন্তু এরকম দেখা যাবে, ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেম 1। আমি আর একটা কোঅর্ডিনেট সিস্টেম বের করি, সেটা হচ্ছে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে দিলাম, ওকে, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম 2। এখন আমি ইভালুয়েটে চলে যাই, মাস প্রপার্টিসে চলে গেলাম, তারপর আমাদের প্রথমটা হচ্ছে ডিফল্ট, ডিফল্টটা অবশ্যই অরিজিন থেকে আসে, তার মানে আমাদের অরিজিনের যে জিরো ছিল ওইখান থেকে আমরা 224 ইউনিট ডাইন দিকে সরব, উপর দিকে 16.16, আর জেডের দিকে 2.77। ওকে, যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেম 1-এ চলে যাই তাহলে 224 না থেকে থাকতেছে কত, 76। যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেম 2 দেই তাহলে এখানেও 76 আসতেছে, তারপর ওয়াইয়ের দিকে আসতেছে -12, আর এটা ছিল কত, 16, এটা ছিল পজিটিভ 16, আর এইখানে যদি আমি কোঅর্ডিনেট সিস্টেম 2-তে যাই তাহলে -12, মানে এইখান থেকে অবশ্যই -12 বলতে কি, তার বিপরীত দিকে, যেদিকে ওয়াই দেখা যাচ্ছে তার বিপরীত দিকে। আবার যদি আমি এই যে যে পজিশনটা দেখি, কারণ এইখান থেকে হলো কি নিচের দিকে হলো আমাদের ভরকেন্দ্রটা আছে, কিন্তু এইখানে যাতে এই বটম সেন্টার, মানে বটম কর্নার যেটা, এইখান থেকে আবার উপর দিকে হচ্ছে আমাদের ভরকেন্দ্রটা। তো ভরকেন্দ্রটা তো মূলত এই জায়গায় কোনো একটা মিডিলে আছে, ঠিক আছে, তো এই মিডিলটা কি অবশ্যই উপর থেকে নিচের দিকে হবে, আর নিচ থেকে যদি চিন্তা করি তাহলে উপর দিকে হবে। তো ওয়াই অ্যাক্সিস কোনো জায়গায় আসতেছে -12, কোনো জায়গায় আসতেছে +16, ঠিক আছে। তারপরে জেডের ভ্যালু এখানে আসতেছে -62.72, আবার আর এক জায়গায় আসতেছে কত, 68, ঠিক আছে। তো এই পরিবর্তনগুলো আসতেছে কি কারণে, এই যে বিভিন্ন অবস্থানে কোঅর্ডিনেট সিস্টেমের কারণে। তো পরীক্ষার সময় এরকম বলে দেয় যে এই পয়েন্টের সাপেক্ষে আমার ভরকেন্দ্র নির্ণয় করতে হবে, তাহলে ফরজ হয়ে যাবে আমাদের অবশ্যই যে ওই পয়েন্টে কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করা। যদি কোঅর্ডিনেট সিস্টেম না তৈরি করে আমরা যদি ডিরেক্টলি এখানে আইসে যদি মাস প্রপার্টিজ বের করে এটা অ্যান্সার দিয়ে দেই, তাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে। আমার কথা কি সবাই এবার ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, আমাদের এরপরে কি আছে, কোঅর্ডিনেট সিস্টেম, অ্যাক্সিস, প্লেন, তিনটা বিষয় আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। তারপরে আছে মার্জ, কম্বাইন। আচ্ছা, মার্জ কম্বাইন জিনিসটা কি, আমি এইখানে এইটা যে সময় এক্সট্রুড করব তখন এইখানে মার্জ নামে একটা টিক চিহ্ন আছে। সো টিক চিহ্ন যদি উঠাই দেই তখন দেখতে কেমন দেখা যায়, এখানে কর্নার এজটা বোঝা যাচ্ছে। আরেকটা দিই, এখানে দেই, এটাকে কনভার্ট এন্টিটি করলাম এন্ড এক্সট্রুড করতেছি। আচ্ছা, এখানে কি কোনো দাগ দেখা যাচ্ছে মাঝ থেকে মাঝখানে, যে একটা থামছিলাম এবং এরপরে এক্সট্রুড করছি, মাঝখানে কোনো দাগ দেখা যাচ্ছে না। যদি আমি টিক চিহ্নটা উঠাই দেই তখন কিন্তু মাঝখানে দাগটা দেখা যাবে। তার মানে এই উপরের অংশটা হলো কোনোভাবে ওর সাথে টাচ করে লেগে আছে, ঠিক আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে কোনোভাবে ও টাচ করে লেগে আছে। আর যদি আমরা এইটা উঠাই দেই তার মানে ওর সাথে ফুললি জয়েন্ট, কোনো
ঝালাই দেওয়া নাই বা কোনো জোড়া দেওয়া না, ঠিক আছে, একেবারে মনে হবে যে নিচ থেকে উপর পর্যন্ত, এক কথায় কাস্টিংয়ের মতো। কাস্টিং করলে কোনো ঝালাই থাকে? কোনো ঝালাই থাকে না, ডিরেক্ট। সো যদি এরকম আলাদা অংশ থাকে, এটা একটা অংশ, এটা আর একটা অংশ, যদি এরকম থাকে, তখন এই দুইটাকে একসাথ করার নিয়ম আছে। এইখান থেকে আমরা মার্জে ক্লিক করে দিলে একসাথে হয়ে যাবে। আবার আমরা আর একটা কাজ করতে পারি, ইনসার্টে যে ফিচার্স খুঁজবে, যে ফিচার্সে যে কম্বাইনে চলে আসবে, যে কম্বাইন, ওকে, কম্বাইন। কম্বাইনে কি করব, এখানে অ্যাড আছে, এই দুইটাকে আমরা সিলেক্ট করে দেব, এটাকে আর এটাকে, অ্যান্ড ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে কি হলো, দুইটা একসাথে হয়ে গেল, একটা বস্তু তৈরি হয়ে গেল। আমি আবার বলি, এটা ভালো ইম্পর্টেন্ট। তো এই একটা মানে এই এই দাগ থেকে নিচে টোটালটা হচ্ছে একটা বডি, উপরে আছে আর একটা বডি, দুইটা বডিকে আমরা যদি একসাথে করতে চাই, সেক্ষেত্রে কি করব, এখানে যে ইনসার্টে যাব, ফিচার্সে যাব, দেন চলে যাব কম্বাইনে। কম্বাইনে ক্লিক করার পরে আমরা অ্যাড করব, সাবস্ট্রাক্ট মানে বিয়োগ বাদ, আমরা অ্যাড করতে চাচ্ছি। তো অ্যাড করার ক্ষেত্রে আমরা এইটাকে একটা ক্লিক করলাম, তাহলে কি নিচের বডিটা একটা, নিচের একদম এই পর্যন্ত কিন্তু সে সিলেক্ট হয়ে গেছে। আমি ক্লিক করলাম এখানে, এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে এই কারণে, কারণ এর সাথে ও মার্জ ছিল, এর সাথে এ মার্জ ছিল, এর সাথে ও মার্জ ছিল, যার কারণে এরা প্রত্যেকে একটা বস্তু আছে। আর এটি আনমার্জ ছিল, যার কারণে এটি আলাদা সেপারেট একটা বডি। তো এই দুটো সেপারেট বডিকে আমাকে যদি একসাথে করতে হয়, সেক্ষেত্রে এরকম কম্বাইনে চলে আসতে হবে, দেন দুইটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দিলে আমাদের এখন একটা বস্তুতে তৈরি হয়েছে। এটা টোটালি একটা বস্তু। এখানে সিলেক্ট করতেছি মানে একটা ফেস সিলেক্ট হচ্ছে, বাট টোটালটা হচ্ছে একটা বডি। কম্বাইন বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কম্বাইন বিষয়ে যদি কোশ্চেন না থাকে, তাহলে আমি এখন প্যাটার্ন সম্পর্কে বলি। আমাদের এসকেসের মধ্যে প্যাটার্ন দেখাইছিলাম মনে হয়, আমরা আজকে ফিচার্সের মধ্যে প্যাটার্ন দেখাবো। ফিচার্সের ভিতরে যদি প্যাটার্ন দেখাইতে চাই, সেক্ষেত্রে আমি এখানে একটা কিছু একটা ডিজাইন করি, সামথিং।
আচ্ছা, এখানে এটা একটু হাইড করে দিই। আমরা এখন কি করতে পারি, এই যে যেটা মানে ডিজাইন করলাম আমরা, এইটাকে আমরা এই দিক বরাবর মানে আরও একাধিক করতে চাচ্ছি। এখানে এইটুকু জায়গার মধ্যে আমরা 20-25টা করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্ন কাজ করতে হবে। প্যাটার্নের মধ্যে এখানে অনেক কিছু আছে, লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন। তো আমরা একই লাইন বরাবর যখন প্যাটার্ন করব তখন করব লিনিয়ার প্যাটার্ন। যদি আমরা গোল করে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা করব সার্কুলার প্যাটার্ন। ওকে, তো আমাদের একই লাইন বরাবর করতে চাচ্ছি, কাকে প্যাটার্ন করতে চাই সেটাকে এখানে সিলেক্ট করতে হয়। যে ফিচার্স, এটা যেহেতু ফিচার্স দিয়ে তৈরি হয়েছে, এই যে এটা যেহেতু ফিচার্স দিয়ে তৈরি হয়েছে সেহেতু এখানে ফিচার্স দিয়ে সিলেক্ট করতে হবে, যেন আবার আমরা ফেসে সিলেকশন না করি। ঠিক আছে, বডিতে সিলেকশন করলে অনেক সময় হয়, অনেক সময় হয় না। সো আমরা এখানে যেহেতু ফিচার্সের কাজ করছি সেহেতু আমরা এখানে ফিচার্সে রেখে আমরা সিলেক্ট করে দেবো। ওকে, দুইটাকে আমরা সিলেক্ট করলাম। দেন আমরা কি করব, এইখানে আছে ডিরেকশন দেব যে আমরা কোন দিকে প্যাটার্ন করব। আমরা যদি এই বরাবর বাম দিকে প্যাটার্ন করি সেহেতু এখানে ক্লিক করলাম, এখানে ওকে এই কর্নারটা আমি সিলেক্ট করে দিলাম। এখন এইখান থেকে বলতেছে কি ডান দিকে প্যাটার্ন হবে, মানে এই যে একটা হয়েছে অলরেডি, যদি আমি আরও বাড়াই, নাম্বার বাড়াই তাহলে আরও বাড়বে, ডান দিকে হবে। তো আমরা ডান দিকে না দিয়ে বাম দিকে করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে ডিরেকশন চেঞ্জ করবো। এই যে এইখান থেকে আমরা ডিরেকশন চেঞ্জ করে দেব এবং আমরা এই নাম্বারটা বাড়াইতে পারবো। ওকে, নাম্বারটা এখানে কত 12টা হয়েছে, আমি চাচ্ছি 25টা, সেক্ষেত্রে আমার এই দূরত্ব কমাইতে হবে। দূরত্ব না কমলে এখানে আর জায়গা নাই, মানে বাড়াতে পারতেছি না। সেক্ষেত্রে এখানে 10 আছে, আমি এখানে 5 করে দিলাম। এইবার আমি চাইলে পারা করে ফেললাম। সো এইখানে অনেক সময় ঝামেলা হয় জিওমেট্রি প্যাটার্ন, একটা থেকে একাধিক তৈরি করা, এটা কী দিয়ে করতে হয়, প্যাটার্ন দিয়ে করতে হয়। এবং এই প্যাটার্ন জিনিসটা আমরা স্কেচের মধ্যেও দেখতে পাই, এই যে লিনিয়ার স্কেচ প্যাটার্ন। আমরা ফিচার্সের ভিতরেও দেখতে পাই লিনিয়ার প্যাটার্ন, মানে ফিচার্স থেকে যেটা পাবো সেটা হচ্ছে ফিচার্স প্যাটার্ন। ওকে, সো আমাদের যদি কোনো 3D বস্তু তৈরি করা থাকে এবং সেটাকে যদি প্যাটার্ন করতে হয় সেটাতে আমরা বলবো ফিচার্স প্যাটার্ন। আর যদি আমাদের কোনো স্কেচে প্যাটার্ন করতে হয়, যেমন একটা বৃত্ত আঁকছি, বৃত্তের তো একটা 2D, তাই না, ওই 2Dটাকে যদি আমরা আরও একাধিক তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা স্কেচ প্যাটার্ন করব। প্যাটার্ন সম্পর্কে সবাই ক্লিয়ার, বোঝার কথা। তারপরেও আমি ট্রাই করছি যথেষ্ট বোঝানোর। যদি না বুঝি নেক্সটে আমরা কোশ্চেন করব। এখন কি কারো কোনো কোশ্চেন আছে কি প্রমিত? এই যে ফাঁকা রয়ে গেছে, ফাঁকা আসলে এটা ক্যালকুলেশনের ব্যাপার। আমি তো আন্দাজে এটা মূলত এই ডিস্টেন্সটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা ক্যালকুলেশন করতে হবে। আমার আগে মাপ নিতে হবে এখান থেকে এইটার কতটুকু মাপ আছে। ঠিক আছে, 25টা জায়গায় আমি যদি 26টা দিই সেই ক্ষেত্রে একটু বেশি হয়ে গেছে, তাই না, একটু বেশি হয়ে গেছে। আমরা তাহলে এই যে 5.5 না দিয়ে আমরা 4 দিলাম, 4.5 দিই, সেক্ষেত্রে আবার অনেক কমে যায়। এভাবে ক্যালকুলেশনের ব্যাপার আছে। ঠিক আছে, যে 5.1 সরি 4.9 এরকম একটা ভ্যালু সঠিকভাবে যখন আসবে তখন এগুলোর গ্যাপ থাকবে না। ওকে, অনেক সময় হইতেছে না তখন এই জিওমেট্রি প্যাটার্ন দিতে হয়, এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হয় মার্জ আর মার্জের বিষয়ের সময়। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসে আর বাকি আছে কি, মার্জ, কম্বাইন, প্যাটার্ন, সব কিছুই ক্লিয়ার। আমাদের ক্লাস টাইম আর মাত্র 6 মিনিট আছে। সো আমি নেক্সট ক্লাস আজকে আর কল দিতে চাচ্ছি না। যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমি সেইগুলো নিয়ে রিপ্লাই দেব। আজকের সিলেবাস আমার এইটুকুই।
সো আজকে কোনো কোশ্চেন যদি থাকে বা প্রিভিয়াস কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারি আমরা, যে ভাই আমরা এই বিষয়টা ট্রাই করতেছি, পারতেছি না, বা এই বিষয়টা একটু দেখায় দেন। ফারহাদ, তুমি কি কথা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, তুমি কি ক্লাসে প্রথম থেকে আসো? হ্যাঁ, আছি। আচ্ছা, রেগুলারলি থাকার চেষ্টা করতে হবে। আমাদের অনেকের অনেক ধরনের পরীক্ষা, বিভিন্ন ধরনের ঝামেলা থাকতেই পারে বিভিন্ন দিন, তবে এই টাইমটাতে কারো ঝামেলা থাকে না সাধারণত। তো আগামীকাল পরীক্ষা আছে, আগামীকাল পরীক্ষা দিব আমরা ইনশাল্লাহ, কিন্তু ক্লাস টাইমে ট্রাই করব যে যদি থাকা যায়, উপস্থিত থাকা যায়, কারণ প্রতিদিনই কিছু না কিছু নতুনত্ব বিষয় বলা হবে। সো মিস করলে পরে পরবর্তীতে ওইটা লাইভে না শিখলে ওইভাবে মনে থাকে না। ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়, বা আমাদের ক্লাসের রেকর্ড দেখেও অনেক কিছু শেখা যাবে, বাট লাইভে কনসেন্ট্রেশন দিয়ে যদি শিখি সেটা অনেক দিন মনে থাকবে, বা যখন আমার ওরকম প্রবলেম আসবে তখন ওটা কিভাবে সলভ করতে হয় বা ওটার কি বলছিলাম আমি সেটা বেশি মনে থাকবে। এই জন্য লাইভ ক্লাসে অবশ্যই সবাইকে উপস্থিত থাকতে হবে, এটা হলো কথা। আর কোনো কোয়েশ্চেন আছে কি পূর্বের? আমাদের ক্লাস অলরেডি আজকে 8টা চলে যাচ্ছে। যারা ডিপ্লোমা আছে তারা সবাই কি এই বিষয়গুলো বুঝি? টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, জি ভাই, মোটামুটি বোঝা যায়। হ্যাঁ, এগুলো তো বুঝছি। এগুলো কি আমরা হাতে, নিজে হাতে আঁকছি এইভাবে? এই লাইনগুলোর অর্থ আছে কিন্তু, মানে এগুলো এমনি এমনি কিন্তু আমি টেনে রাখিনি। এটা আমরা আগামীকাল শিখাবো। আগামীকাল তো আমাদের এই সপ্তাহের লাস্ট ক্লাস, তাই না? বৃহস্পতিবারে আমাদের লাস্ট ক্লাস হয়। তো আগামীকাল আমরা এটা নিয়ে আরো বিশাল, মানে বিস্তারিত আলোচনা রাখবো। এগুলো কি হাতে আঁকতে হয় না? এগুলো হাতে, মানে কি, একটা যদি ড্র করা হয়ে যায় তখন বাকিগুলো অটোমেটিক্যালি ডিজাইন করা সহজ হয়ে যায়। এটা আমি কি সেভ করি নাই? ট্রেন অর্থ, এখানে হচ্ছে কি, এই যে যে অবজেক্টটা, এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। এই আইসোমেট্রিক ভিউ থেকে আমাদের ফার্স্টে ফ্রন্ট ভিউ আঁকতে হয়। ফ্রন্ট ভিউ এক সাইডে আমরা ধরে নিলাম, মনে করলাম আমার এই সাইড থেকে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ যখন ধরে নেব তখন আমার টপ ভিউ কীভাবে ড্র করতে হবে, সাইড ভিউ কীভাবে ড্র করতে হবে, এই অর্থ থেকে চলে আসে। এবং এগুলোর জন্যই এটাকে অর্থোগ্রাফিক ভিউ বলা হয়। এই যে যে ভিউগুলো আছে না, এই যে এইটা, তারপরে এটা, এগুলোকে আমরা অর্থোগ্রাফিক ভিউ বলি। কেন অর্থোগ্রাফিক ভিউ বলি? কারণ এই লাইনগুলো দেখো 90 ডিগ্রিতে আছে, তাই না? সব লাইন, এবং এই লাইন থেকেই কিন্তু এগুলো ড্র করা হয়েছে। আমরা এটা কালকে আলোচনা করব, আমাকে হাতে মনে হয় 1 মিনিট 2 মিনিট সময় আছে। অন্য কোনো কোশ্চেন যদি থাকে তাহলে করি, আর যদি না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রাখবো। আশা করি সবাই প্র্যাকটিস করতেছি, সবার পারফরমেন্স মোটামুটি ভালোই মনে হচ্ছে আমার কাছে। এইভাবে যদি সবাই প্র্যাকটিস হোমওয়ার্কগুলো করে দেই তাহলে সবাই একই সাথে আমরা ভালো পারফরমেন্স করতে পারবো ইনশাল্লাহ। সরি রাখছে।